ঠিকঠাকই চলছিল, সব একদম ঠিকঠাক চলছিল, তাহলে কেন দেবদা এসভিএফ ছাড়লো? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব বন্ধুরা। আমি আমার মতন করে চেষ্টা করব এই বিষয়টাকে বোঝার বা বলার বা ইন্টারপ্রেট করার, ঠিক আছে? এক্স্যাক্ট তো আর আমি দেবদার সাথে আলোচনা করে বলিনি যে দাদা তুমি কেন ছেড়েছিলে বলো, তো সেই বিষয়টা তো নয়। তবে আমরা একটুখানি গুরুত্বপূর্ণভাবেই চলবো। ঠিকঠাকভাবে চলছিল বলতে দেবদা কিন্তু খুব বড় সড়ো কোনো মানে ফেলিয়ার দেখেনি। দেবদার সাথে এসভিএফের লাস্ট রিলিজ সেই সময় যে ছবিটা ছিল সেটা অ্যামাজন অভিযান, জানি আমরা কত বড় ব্লকবাস্টার। তার আগেও যে ছবিটা ছিল সেটা হচ্ছে লাভ এক্সপ্রেস, সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো সেই ছবিটারও কিন্তু মানে সেরকম ফেলিওর খুব একটা দেখেনি, মানে খুব একটা ফেলিওর হয়নি। লাভ এক্সপ্রেস সম্ভবত কি সুরিন্দারের ছিল, আই ডোন্ট নো। লাভ এক্সপ্রেস মনে হয় সুরিন্দারের ছিল। যাই হোক, তো এসভিএফের সাথে মোটামুটি চলছিল ভালোই, খারাপ যাচ্ছিল না। এসভিএফের ছবিগুলোতে দেবদা ভালোই চলছিল, সবই ঠিকঠাক চলছিল। কেলোর কীর্তি এসভিএফের ছিল, চলেছিল ঠিকঠাক। তো সব মিলিয়ে দেবদার সময়টা ভালোই যাচ্ছিলো এসভিএফের সাথে। তাহলে কেন এসভিএফের হাত ছাড়লো? এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো এসভিএফ দেবদাকে অফার করছিল, কিন্তু দেবদা ছেড়ে দেয়। শুনলে অবাক হবে, জানলে অবাক হবে যে দেবদাকে লোকে এটা তখন বলতো যে সব ছবি তো রিমেক, দেবের সিনেমা আর আলাদা করে কী দেখবো। এইটা কিন্তু তখন শুরু হয়ে গিয়েছিল যে জিদ্দার সিনেমা, দেবদার সিনেমা, এদের সিনেমা আলাদা করে আর কী দেখবো, তো সবই রিমেক। কী হলো, কোথা থেকে হলো? মাগাধিরা থেকে হলো। আর দেবদা তো আহেড অফ টাইম সুপারস্টার, উনি অনেক আগে থেকে বুঝতে পেরে গিয়েছিলেন যে এটা কিন্তু খুব খারাপ একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে দেবদার কেরিয়ারের ওপরে বা দেবদার ওপরে। তো কী হতে চলেছে না, দেবদার সঙ্গে এসভিএফের একটা চুক্তি ছিল। এবার চুক্তিও সবার সাথে এসভিএফ খুব একটা করেন না, কিন্তু দেবদার সঙ্গে চুক্তি ছিল। সেই চুক্তিরও মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? এবং তারপরে এসভিএফ থেকে দেবদা পুরোপুরি বেরিয়ে আসেন। কেন বেরিয়ে আসেন? কারণ ওই রিমেক। কারণ এসভিএফ তখনও মানে সেই সময় দাঁড়িয়েও আহেড অফ টাইম ভাবতে পারছিল না। ভাবছিল যে রিমেক করে দেবদাকে দিয়ে সেগুলোকে নিয়ে করবে। তাতে কি হচ্ছে, ছবিটা হয়তো বেরিয়ে যাচ্ছে, ধরো 2015 সাল, 16 সাল, 17 সালে ধরো একটা রিমেক ছবি বেরিয়ে গেল, 18 সালেও ধরো একটা রিমেক ছবি বেরিয়ে গেল, কিন্তু 19 সাল থেকে কিন্তু সেই ছবিগুলো সাফার করতে শুরু করতো। 20 সালে গিয়ে একদম মুখ থুবড়ে পড়তো। আর তারপরে আমরা সেটাই হতে দেখেছি। মানে যে ছবিগুলো তারপরে ধরো রাজা রানী রাজে বা ওয়ান বা এই যে ধরনের যত ছবি তোমরা দেখতে পাও, অঙ্কুশদার সাথে ভিলেন ছবিটারও অফার ফার্স্ট না, অঙ্কুশদার ভিলেন ছবিটা অঙ্কুশদার জন্যই বানানো হয়েছিল। এছাড়াও মানে এই অঙ্কুশদা বলো, ইয়াশদা বলো বা বনিদা বলো, তাদের যে ছবিগুলো সেই সময় দেখতে পাও, লাইক 18, 19, এই দুটো বছর মূলত এসভিএফের যত কমার্শিয়াল ছবি বেরিয়েছে দেখবে অনেকগুলো ছবি কিন্তু কোনো প্রমোশন ছাড়া এমনি যাতা করে বেরিয়ে গেছে, যাতা করে গেছে। সেই সব কটা ছবি কিন্তু দেবদার করার কথা ছিল। এবার সেটা তো হতো না, যদি দেবদা করতেন তাহলে সে এরকম জঘন্যভাবে বেরোতো না। কিন্তু সমস্যাটা কী হতো, সেই সব কটা ছবি ছিল রিমেক। এবার রিমেক ছবি হলে কি হয়, এসভিএফ তো এটা বুঝতে পারেনি যে এরকম রিমেকের বাজারটা হঠাৎ করে শেষ হয়ে যাবে। তো এসভিএফ কী করেছে, যেরকম করতো বছরের পর বছর এসভিএফ যেভাবে করে এসছে সেটাই এসভিএফ করেছে। এক লটে প্রচুর রিমেক ছবি কিনে রেখেছে। এবার তারা তো কাউকে দিয়ে তো করাতে হবে সেটা। তো দেবদার কাছে পরের পর অফার যাচ্ছিলো, আর দেবদা দেখছিল ভাই ক্যারেক্টারগুলো তো একই রকম হচ্ছে, গল্পগুলোও অলমোস্ট একরকম, আর সময়টাও পাল্টে যাচ্ছে, অডিয়েন্স এ ধরনের ছবি আর দেখছে না। তখন দেবদা ডিসাইড করে যে না বস, মেয়াদও যেহেতু শেষ হয়ে গেছে, মানে চুক্তির মেয়াদও যেহেতু শেষ হয়ে গেছে, এসভিএফের সাথে দেবদা আর কাজ করবে না, দেবদার নিজের প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে। তবে এসভিএফের সাথে দেবদার এত ভালো সম্পর্ক ছিল যে চ্যাম্প ছবিটা ডিস্ট্রিবিউট করে এসভিএফ, ঠিক আছে? এবং চ্যাম্প ছবিটার আগে চ্যাম্প ছবিটার যে গল্পটা, সেই গল্পটা কিন্তু এসভিএফেরই বানানোর কথা ছিল। মানে দেবদা বলেছিল যে চ্যাম্প ছবিটা এসভিএফের কাছে প্রথম নিয়ে যায় দেবদা। 3 বছর ধরে চ্যাম্প ছবিটা দেবদা নিজে লিখেছিল। তো ওরকম একটা ছবি দেবদা করতে চাইছিল। দেখবে চ্যাম্প ছবিটা দেখলে বুঝতে পারবে মাস অ্যান্ড ক্লাসের প্রপার কম্বিনেশন চ্যাম্প ছবিটা। তো দেবদা ওরকম একটা ছবি করতে চাইছিল। এবার সেই ছবিটা কি অদ্ভুত ব্যাপার দেখো, সেই ছবিটা এসভিএফের কাছে যখন নিয়ে যায় দেবদা, সেই ছবিটা কিন্তু এসভিএফ করতে চায়নি। দেবদা কখনো নাম করেনি এসভিএফ করতে চায়নি। ভাই দেবদা প্রচুর ইন্টারভিউতে এটা বলেছে যে অনেক প্রডিউসারের কাছে আমি ওই ছবিটা নিয়ে যাই, তখন তারা করতে চায়নি। কেন করতে চায়নি? কারণ দেবদার ইমেজ তখন লার্জার দ্যান লাইফ, শুধুমাত্র অ্যাকশন, শুধুমাত্র মশালা, মানে একদম টপ মশালা ইমেজ। তো সেই ইমেজেই দেবদাকে বারবার প্লেস করতে চেয়েছিল তারা, এবং চ্যাম্পের মতন কনসেপ্টে তো তারা যেতেই চায়নি। তো দেবদা কী করলেন, চ্যাম্প ছবিটাকে এসভিএফের বাইরে বেরিয়ে এসে নিজের প্রোডাকশন হাউসে যখন বানালেন, সেই ছবিটা এসভিএফ কিন্তু ডিস্ট্রিবিউট করেছিল। এবার যেহেতু ডিস্ট্রিবিউট করে, সে চ্যাম্প ছবিটা কিন্তু হিট হয়েছিল, ভালো চলেছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফার্স্ট ফিল্ম ছিল, প্রচণ্ড হাইপ ছিল ছবিটাকে নিয়ে, ভালো চলেছিল ছবিটা। কিন্তু
কিন্তু কি অবাক করা বিষয়, কিসের জন্য দেবদা বেরিয়ে এসেছিলেন এসভিএফের থেকে? যোদ্ধার পর থেকেই কিন্তু দেবদার মাথায় কোথাও গিয়ে একটা বসতে শুরু করেছিল, এবং দেবদা নিজে এটা বলেছে, রাজীব কুমার বিশ্বাস, রাজা চন্দ, এরা সবাই বলেছিল যে তুমি আঁতেল ছবির স্টার হয়ে যাচ্ছ, এত আঁতেল ছবি কেন করছো? তো দেবদা তখন এটা বলছিল যে মার্কেটটা কিন্তু কোথাও গিয়ে একটু হলেও আস্তে 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 চেঞ্জ হচ্ছে, তাই কমার্শিয়াল ছবির ভাষাটাও কিন্তু বদলাচ্ছে। দেখো তুমি জওয়ান আজকে দেখো, আর জওয়ানের মতন কমার্শিয়াল ছবি কি আজ থেকে 10 বছর আগে হতো? স্টাইল বলছি, মানে ওল্ড ওয়াইনের নিউ বটল, বাট নিউ বটল ছিল না ওগুলোর ভিতরে, আর রিমেকটা একদম চলছিল না বাংলা বাজারে, বা আজও চলছে না। তখন থেকেই কিন্তু সেটা দেবদা বুঝতে পেরেছিলেন, যে কারণে কিন্তু আজকে দেবদা সব থেকে বেশি সাকসেসফুল, কারণ অনেক দিন আগে রিমেক ছেড়ে দিয়েছেন দেবদা। মানে 2014 সালে বুঝতে পারলেন যোদ্ধা রিমেক ওয়ার্ক করলো না, তখন থেকে কিন্তু দেবদা ভাবলেন না যে না ছবিটার ভিতরে গলদ ছিল তাই ওয়ার্ক করেনি, রিমেক আবার করব। এটা কিন্তু দেবদা করেননি। দেবদা যে কটা ছবি সাইন করা ছিল সে কটা ছবি করলেন, তারপরে দেবদা পুরো রিমেক থেকে বেরিয়ে এলেন। তাতে কী হলো, একটা টাইম পিরিয়ড দেবদার গেল, লাইক পাসওয়ার্ড, লাইক কবির বা এ ধরনের ভালো ভালো ছবি যেগুলো ছিল সেগুলো ওয়ার্ক করলো না, যেহেতু সেগুলো ওই মাসি ফ্লেভারের ভিতরে প্লেসমেন্ট নয়। যদিও ছবিগুলো প্রচণ্ড বেশি কমার্শিয়াল, কিন্তু ওই মাসি ফ্লেভারের ভিতরে প্লেসমেন্ট নয়, যেহেতু সেখানে চললো না। কিন্তু দেবদা যেটা করলেন, যে একটা নতুন ওয়ে খুঁজে পেলেন, তাতে কিন্তু দেবদা সাকসেসফুল হয়ে গেলেন। কিন্তু এসভিএফকে ছাড়ার কারণ কিন্তু এটাই ছিল যে এসভিএফ বারবার দেবদাকে একই জিনিস অফার করছিল, একই মানে চরিত্র অফার করছিল, একই রকম রিমেক ছবি অফার করছিল, যেগুলো যদি দেবদা করতেন, লাইক যে কটা ছবির নাম আমি তোমাদেরকে বললাম সেই সময়, একটা ছবিও কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো সাকসেসফুল হয়নি। টোটাল দাদাগিরি এই ছবিটা দেবদার করার কথা ছিল, তোমরা ভাবতে পারছো। ছবিটা রাইটস যেহেতু কেনা ছিল, সেই কারণে এসভিএফ করতে মানে ইয়াসদাকে নিয়ে করতে রাজি হয় এবং করে, কিন্তু এসভিএফও জানতো যে ওই ছবিটা বিজনেস করবে না যতটা দেবদা থাকলে বিজনেস করতো। স্বাভাবিক বিষয়, এটা তো কোয়াইট ন্যাচারাল, কারণ একটা খারাপ ছবি, তুমি বলো না একটা ছবি হিসেবে খারাপ একটা ছবি, সেই ছবিটাকে একটা পুল অফ করতে হবে, তো তার জন্য তো বড় সুপারস্টার দরকার। গ্যাংস্টার একটা ভালো ছবি, একটা নতুন ছেলে এসছে, পুল অফ করেছে, ভালো করেছে, কিন্তু বড় সুপারস্টার কী করে, খারাপ ছবিকে পুল অফ করে দেয়। সেটাই দেবদা করতেন, বিগত কয়েকদিন ধরে করেওছেন। দেবদার কেরিয়ারেও অনেক ছবি আছে এমন যেগুলো অত হয়তো ভালো না, আছে, এমনটা নয় যে আমি একজন দেব ফ্যান হয়ে আমি বলবো হ্যাঁ সব ছবি একদম বেস্ট, এটা বলবো না। কিন্তু এটাই দেবদার মূলত এসভিএফ ছাড়ার কারণ, নাহলে এসভিএফের মতন বড় প্রযোজনা সংস্থাকে ছাড়ার কোনো মানেই হয় না। ছাড়তেনও না হয়তো যদি চ্যাম্প এসভিএফ প্রডিউস করে দিত, কিন্তু এসভিএফ চ্যাম্প প্রডিউস করেনি, যে কারণেই কিন্তু পুরোপুরি চ্যাম্প করা নিজের প্রোডাকশন হাউসে। আর তারপর থেকে নিজের প্রোডাকশন হাউসে কাজ করার দরুন দেবদার নতুন কিছু এলিমেন্টস পায়, যেরকম লাইক আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাজ প্রডিউসার সে যদি কাজ করে সে অনেকগুলো রয়্যালটি পাবে, সে অনেকগুলো জায়গা থেকে টাকা পাবে এবং অনেকভাবে সে টাকা পাবে, সেইটা কিন্তু একটা অন্যরকম। এবং একটা সিনেমা করে দেবদা হার্ডলি 1.5 থেকে 2 কোটি টাকা কামাতে পারে ম্যাক্স টু ম্যাক্স সিনেমাটায় অভিনয় করে। কিন্তু সিনেমাটা প্রডিউস করে এই মানুষটাই, আমি তোমাদেরকে বলতে পারি সিনেমাটার বাজেট যদি 5 কোটি টাকাও হয়, তাও সিনেমাটা 4 কোটি টাকা অবধি লাইফ টাইমে দেবদা কামাতে পারে যদি প্রডিউসার হয় দেবদা। তাহলে বুঝতে পারছো একটা সিনেমা থেকে 4 কোটি টাকা আয় আছে দেবদা যদি প্রডিউসার হয়। আর যদি 4 কোটি টাকা, আমি মিনিমাম কথা বলছি, মানে একটা 5 কোটি টাকার ছবি, যে ছবিটা বক্স অফিসে ঠিকঠাক চললো, একটা ডিসেন্ট চললো, আমি বলছি 5 কোটির জায়গায় 6.5 কোটি টাকা চললো ধরো, একটা সুপারহিট ভার্ডিক্ট পেলো ছবিটা, এবং ছবিটা স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি ইত্যাদিতে বারংবার বিক্রি হবে, ঠিক আছে, একবার না, সেই বারংবার বিক্রির টাকা কিন্তু পুরোটাই পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা দেবদা। তাই কারণেই কিন্তু দেবদার প্রডিউসার আরও বেশি করে প্রডিউসার সত্তাটা দেবদাকে একদম গ্রিপ করে বসে, যেটাকে বলে। তো এই অ্যানালিসিসটা আমি তোমাদেরকে করলাম এবং খুব আনন্দ লাগলো আশা করি, যে কেন দেবদা এসভিএফ ছেড়ে দিয়েছিল, আর ভাগ্যিস ছেড়ে দিয়েছিল। যদি দেবদা একবার চিন্তা করে দেখো এ ধরনের ছবি বারবার করে যেত, তাহলে কিন্তু দেবদার সম্পর্কেও বাংলার দর্শকের একটা হেট জন্মাতো, একটা রিমেক কিং বলে একটা তাকে খ্যাত হতে হতো, এবং তার প্রচুর ফ্লপ তৈরি হতো কেরিয়ারে, যেটা কিন্তু হয়নি। তার যে কটা ছবি ফ্লপ আছে, লাইক কবির, লাইক পাসওয়ার্ড, এই ছবিগুলো ফ্লপ আছে সেরকম এই ছবিগুলোর ক্রিটিক্যালি অ্যাক্লেমডও প্রচুর। মানে যখনই লোকে বলে যে এই ছবিটা বক্স অফিসে অত চলেনি কিন্তু ছবিটা মারাত্মক, এইটাতে কিন্তু গুডউইল ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু প্রচুর গায়ে লাগছে না। তাই জন্যে খুব বুদ্ধিমত্তার সঙ্গে দেবদা কিন্তু খেলেছে। আমি বারবার বলি না, দেবদার মাথাটা সাংঘাতিক। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে, দেবদার সেই সিদ্ধান্ত কেমন ছিল এবং কীভাবে কী হলো না হলো, সেটা নিয়ে আমার আমি যতটুকু জানি এবং মানে যতটুকু ইন্টারপ্রিটেশন যে দেবদা কেন ছেড়ে দিয়েছিলেন, সেইগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। আলোচনাটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।